আনিরুদ্ধ বাবা মায়ের অবাধ্য হয়ে একটা অপরিচিত মেয়েকে বিয়ে করে বাসায় এনেছে, নাম স্বর্ণা। যেমন সুন্দরী তেমনই সহজ সরল ও ভোলা ভালা। সারাদিন শাড়ি পরে থাকে এবং সবার পছন্দের রান্নাবান্না থেকে শুরু করে সবার ভালো মন্দের খেয়াল রেখে পুরো পরিবারকে মমতায় আগলে রাখে। সবকিছু একদম পারফেক্ট। কিন্তু হঠাৎ এক রাতে একদল ভাড়াটে খুনি স্বর্ণার শ্বশুর বাড়িতে আক্রমণ করে বসে। মৃত্যুর মুখোমুখি হয়ে পুরো পরিবারের সবাই যখন ভয়ে কাঁপতেছে, তখন রাইফেল হাতে সবার সামনে এসে দাঁড়ায় স্বর্ণা। সাদাসিধে বউয়ের হঠাৎ এমন বিধ্বংসী রূপ দেখে সবাই তো রীতিমতো শক। কিন্তু কেন এমন হলো? এই স্বর্ণা তাহলে কে? সে কি সত্যিই কেবল সাধারণ একজন বউ, নাকি তার অতীতের এমন ভয়ঙ্কর কোনো রহস্য লুকিয়ে আছে যেটার সম্পর্কে তার শ্বশুরবাড়ির কারো কোনো বিন্দুমাত্র ধারণা নেই? আর এই খুনিগুলোই বা কারা? তারা কি স্বর্ণার শ্বশুরবাড়ির পরিবারকে মারতে এসেছিল, নাকি তারা আসলে স্বর্ণাকে মারতে এসেছিল? এমন মাথা ঘোরানোর সব রহস্য আর স্বর্ণার মাথা নষ্ট করার সব অ্যাকশন নিয়েই আজকের এই মুভিটি। তো চলুন মুভি কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। তো হাই, আমি রোমানা। এসআর রোমানা এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। গল্পের শুরুতেই আমরা একটা দম্পতিকে দেখতে পাই। মেয়েটির নাম স্বর্ণা ও ছেলেটির নাম আনিরুদ্ধ, ডাকনাম আনি। এদের বিয়ের 3 বছর হয়েছে এবং এই 3 বছরে এই প্রথম স্বর্ণা তার শ্বশুর বাড়িতে পা রাখতে যাচ্ছে। যদিও বিষয়টা অনেক খুশির, কিন্তু টেনশনে স্বর্ণার গা হিম হয়ে আসতেছে। কারণ আনি আসলে শহরে থেকে ডক্টরি পড়ছিল, সেখানেই স্বর্ণার সাথে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রেম, ও সেই প্রেম থেকে বাবা মায়ের অবাধ্য হয়ে স্বর্ণাকে বিয়ে করেছে। এই ঘটনার আজ 3 বছর হলেও আনি ভয়ে কখনো বউকে নিয়ে বাসায় আসার সাহস করেনি। কারণ আজ আসতেছে, কারণ আনির ছোট বোন গীতার বিয়ে, আর এই উপলক্ষে আনিকে আসতে বলা হয়েছে। এদিকে স্বর্ণার টেনশন শুধু একটাই, আনির পরিবার স্বর্ণাকে মেনে নিবে তো? আনি বলে, আরে টেনশন করো না, তাদের সামনে গিয়ে একবার দাঁড়াও, শুধু দেখবে তারা সব ভুলে আপন করে নেবে। এটা শুনে স্বর্ণার ফেসে এক চিলতে খুশি ফুটে ওঠে। তো ফাইনালি আনি তার বউকে নিয়ে গ্রামের বাস স্ট্যান্ডে পৌঁছালে ভাবে তার পুরো পরিবার তাকে রিসিভ করতে আসবে, কিন্তু কই কেউ দেখি আসেনি। আনি অবাক হয়েও বউকে নিয়ে ট্যাক্সি ধরে বাসা পর্যন্তই চলে আসে, কিন্তু এ কি, বাসার সামনেও দেখি কেউ এদেরকে রিসিভ করার জন্য নেই। এদিকে এসব দেখে স্বর্ণা রীতিমতো ভয় পাচ্ছে। আনি বাসার ভিতরে যাওয়ার জন্য হাঁটা দিলে ভয়ে স্বর্ণার তো কলিজা শুকিয়ে যাচ্ছে। কারণ আনির পরিবার খুবই ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত পরিবার, কিন্তু আনি অবাধ্য হয়ে স্বর্ণাকে বিয়ে করে পরিবারের নাক কাটিয়েছে। তো আনির ভাই সিদ্ধার্থ আনিকে দেখতেই এগিয়ে এসে আনির ব্যাগগুলো নেয়, কিন্তু স্বর্ণার দিকে মনোযোগ দেয় না। আনি বলে, এটা তোর ভাবি স্বর্ণা। সিদ্ধার্থ তখন স্বর্ণার সাথে হাই হ্যালো করলে সিদ্ধার্থের এই সামান্য হাই হ্যালোতেই স্বর্ণা ভীষণ খুশি হয়। তো আনি হাসি খুশি বাসার ভিতরের দিকে যাচ্ছে, আর স্বর্ণা অবাক হয়ে এত বড় বিশাল বাড়িটা চেয়ে চেয়ে দেখতেছে। ফাইনালি আনি গেটের কাছে এসে এখন ভিতরে ঢুকবে, এমন সময় সিদ্ধার্থ বলে ওঠে, বাবা কিন্তু জানে না যে তুমি আসতেছো। হোয়াট? এটা শুনে আনি তো শক, ওদিকে স্বর্ণা ভয়ে কাঁপতেছে। সিদ্ধার্থ বলে, টেনশন করো না, ভিতরে আসো, আমি বাবাকে ম্যানেজ করতেছি। এই বলে সিদ্ধার্থ আনিকে ভিতরে টেনে নিয়ে যেতে থাকলে আনি কোনো রকমে পিছন ফিরে স্বর্ণাকে বলে, ভিতরে আসো। এই বলে আনি সিদ্ধার্থের সাথে চলে গেলে স্বর্ণার তো ভিতরে আসতে পা কাঁপতেছে। স্বর্ণা কোনো রকমে কাঁপতে কাঁপতে ভিতরে আসতেই ভিতরে বিয়ের আয়োজনে থাকা সবাই এমনভাবে স্বর্ণার দিকে তাকায় যেন তাদের পারিবারিক আয়োজনে বাহিরের উটকো কেউ ঢুকে পড়েছে। তো সবার এভাবে তাকানোটা স্বর্ণাকে রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় ও স্বর্ণাকে বড্ড অসহায় ফিল করায়। বাড়ির বউ হিসেবে স্বর্ণ বাকিদের সাথে বসে পড়া তো দূরের কথা, স্বর্ণা সাইডে গিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে পড়ে। তখন আনির পরিবারের সদস্যরা যে যার মতো করে আনির দিকে তাকালে তাদের তাকানো দেখেই বোঝা যায় কে স্বর্ণাকে কতটা মেনে নিয়েছে। ওদিকে আনি ও আনির বউকে দেখে আনির বাবা রেগে মেগে সিদ্ধার্থকে সাইডে নিয়ে গিয়ে বলে, ওদেরকে কে আসতে বলেছে? সিদ্ধার্থ বলে, আমি বলেছিলাম। বড় ভাই তার বোনের বিয়েতে থাকবে না তা কি হয়? এটা শুনে আঙ্কেল কিছু না বলে রেগে মেগে চলে যায়। আনি দূর থেকে এইসব শুনে মন খারাপ করে স্বর্ণাকে বলে, আমরা দাওয়াত ছাড়া কোনো বিয়েতে ঢুকে পড়েছি, সো বুঝতেই পারছো। স্বর্ণা বলে, বুঝতে পারছি। এমন সময় আনির মা এসে আনিকে বলে, তোর বাবার কথাই মন খারাপ করে ভুলেও চলে যাওয়ার কথা ভাবিস না, বিয়ের এই 7 দিন থাক, তারপর কি হয় দেখা যাবে। সিন কাট হলে দেখি স্বর্ণা আনিকে আড়ালে নিয়ে গিয়ে বলতেছে, 7 দিনই যথেষ্ট, এই 7 দিনের মাঝে যেভাবেই হোক আমি সবার প্রিয় হয়ে উঠবো। আনি বলে, আমার মা ও দাদি কিন্তু সুযোগ পেতেই তোমার ইন্টারভিউ শুরু করবে, সাবধানে ইন্টারভিউ দিও। সিন কাট হয়ে বাসার ভিতরে আসলে দেখি হ্যাঁ, ঘটনা সত্য। আনির মা ও দাদি স্বর্ণাকে সামনে বসিয়ে নিয়ে আসামিকে যেমন ভাবে জিজ্ঞাসাবাদ করে সেভাবে নানা জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কিন্তু স্বর্ণার লক্ষ্য তো একটাই, যে করেই হোক শাশুড়ি মা ও দাদি শাশুড়ির কাছে প্রিয় হয়ে উঠতে হবে। তাই সে সব প্রশ্নের উত্তর খুব সুন্দর হাসি মুখে দিতে শুরু করে। তারা প্রথমে জানতে চায়, তুমি কি? স্বর্ণা বলে, আমি কে? আমি তো স্বর্ণা। এটা শুনে দাদু তো রেগে আগুন। আনির দুলাভাই পাশ থেকে
বলে, আরে দাদি তোমার জাত জানতে চাচ্ছে। স্বর্ণা বলে, সেটা তো জানি না, আমার জাত কি সেটা বাবা মার থেকে শুনবো, তার আগেই তারা মারা গেছে। তবে সত্যি বলছি, তারা যদি আর একটু বেঁচে থাকতো তাহলে অবশ্যই শুনতাম। দুলাভাই বলে, তো তোমার বাবা তোমার জন্য কিছু রেখে যায়নি, এই যেমন জমাজমি, ব্যাংক ব্যালেন্স, সোনাদানা ইত্যাদি? স্বর্ণা বলে, সরি, আমি এই ব্যাপারেও তাদের থেকে শোনার সুযোগ পাইনি। দাদি বলে, তো তোমার বাসা কোথায়? স্বর্ণা কিভাবে বোঝাবে ভেবে পাচ্ছে না। সে বলে, বহুদিন ধরে তিরুপাতি ছিলাম, তারপর নীললে এসেছি, এখন দুইটার মাঝামাঝিতে আছি। তো প্রতিটি প্রশ্নেই স্বর্ণের এমন অসন্তোষজনক জবাবে শাশুড়ি ও দাদি হতাশ হয়ে থেমে গেলে এবার বাকিরা প্রশ্ন শুরু করে। সকাল সকাল ঘুম থেকে ওঠো, কি কি রান্না করতে পারো? মাটন মশলা রান্না করতে পারো? চিকেন বিরিয়ানি রান্না করতে জানো? পূজা আরতি এসব করতে জানো? এইভাবেই একের পর এক প্রশ্ন চলতে থাকলে স্বর্ণার তো মাথা পুরো হ্যাং হয়ে যায়। তো ইন্টারভিউ শেষে স্বর্ণাকে ছেড়ে দিয়ে আন্টি দাদিকে বলে, আনি এই মেয়েকে কি দেখে বিয়ে করেছে বুঝলাম না, তোমার কি মনে হয় এই মেয়ে কি আমাদের সাথে খাপ খেতে পারবে? সিন স্বর্ণার কাছে আসলে দেখি স্বর্ণা হার মানেনি, বরং সবাই তার মাঝে যে যে গুণগুলো চাই স্বর্ণা সবগুলো লিস্ট করতেছে। এরপর আনিকে বলে, জাস্ট ওয়েট, দেখো আমি কি করি। সিন পরের দিন গ্রামের পার্শ্ববর্তী থানায় আসলে আমরা সেখানে সিদ্ধার্থকে দেখতে পাই ও জানতে পারি সিদ্ধার্থ আসলে পুলিশ ইন্সপেক্টর। সিন এখান থেকে জেলখানায় আসলে আমরা জেলের ভিতরে করুণা নামের একটা আসামিকে দেখতে পাই। করুণার হাবভাব দেখে আমরা বুঝতে পারি লোকটা খুবই ভোলা ভালা টাইপের লোক। তো এমন লোক জেলে কেন, সেই ধামাকার সামনে জানতে পারবেন। তো করুণার পরিচিত একজন দেখা করতে এসেছে। এটা শুনে করুণা দেখা করতে আসলে ছেলেটি বলে, ভাই আমি ঝাঁসির মতো একজনকে দেখেছি, মনে হলো ওটা ঝাঁসি। এটা শুনতেই করুণার ভোলা ভালা ফেসটা কেন জানি ভয়ঙ্কর হয়ে ওঠে ও করুণা রেগে মেগে বলে, তুই আমার আন্ডারে এত বছর কাজ করেছিস, তুই জানিস না আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঝাঁসি, আর তুই সেই ঝাঁসির মতো একজনকে দেখেছিস অথচ কনফার্ম না হয়ে চলে এসেছিস। যা তাকে ফলো করে এবং কনফার্ম হও ওটা ঝাঁসি কিনা। লোকটি ভয়ে আচ্ছা ভাই বলে চলে গেলে করুণা গভীর মনে ঝাঁসির কথা ভাবতে থাকে আর স্বর্ণা এভাবে দুম করে ঘুম থেকে আটকে ওঠে, কারণ সকাল হয়েছে এবং অলরেডি বাড়িতে পুজোও শুরু হয়েছে, অথচ সে এখনো ওঠেনি। তো স্বর্ণা তাড়াহুড়ো করে গোসল করে পুজোয় যোগ দিতে আসে। এরপর যা যা হয় তা খুব মজাদার। মুভি দেখার সময় এখানে আমি প্রচুর হেসেছি, তাই এখানে কি হয় মনোযোগ দিয়ে দেখুন, আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই। যা বলি সেগুলোতে কান দিবেন না, আপনার মনোযোগ শুধু সিনে রাখবেন, ঠিক আছে? আজকে আমি এমন একটি বুকমেকার প্ল্যাটফর্ম সম্পর্কে বলতে যাচ্ছি যেটি পিএসজি ও সিরিয়ার অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে গিয়েছে আর এটি আপনার প্রিয় দলকে সাপোর্ট করার সুবর্ণ সুযোগ। এখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর অনুমান করে সহজেই মামু কামাতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। বিকাশ নগদ রকেট দিয়ে সহজেই আপনার জেতা অর্থ তুলতে পারবেন ও 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। ভিডিও শেষে পিন কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করে অ্যাকাউন্ট খুলুন এবং অ্যাকাউন্ট খোলার সময় প্রচার কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 পর্যন্ত পান। তো এতক্ষণ স্বর্ণা সবকিছু কোনো রকমে সামলে নিলেও এবার শাশুড়ি স্বর্ণাকে মঙ্গল গীতি গাইতে বলেন। এই কাম সারছে, স্বর্ণা কি করবে ভেবে পাচ্ছে না। ঠিক এমন সময় একটা মেয়ে সেই সুন্দর মঙ্গল গীতি গাইতে গাইতে সেখানে এন্ট্রি নেয়। শুধু তাই না, স্বর্ণা এতক্ষণ যে রীতিনীতিগুলো পালন করতে হিমশিম খাচ্ছিল সেই মেয়েটি দেখি সবকিছু অসাধারণভাবে পালন করে যাচ্ছে এবং এসব দেখে স্বর্ণার শাশুড়ি ও দাদি সবাই মহা খুশি। মানে স্বর্ণা শাশুড়ির মনের যে জায়গাটা নেওয়ার চেষ্টা করে যাচ্ছে, এই মেয়ে দেখি তার শাশুড়ি ও দাদির মনের সেই জায়গাতে রাজত্ব করে বসে আছে। স্বর্ণা ভেবে পাচ্ছে না এই মেয়েটিকে। তো স্বর্ণার শাশুড়ি মেয়েটিকে স্বর্ণার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, এ আনুশিয়া, আমাদের সিদ্ধার্থের বউ, আমাদের সবার নয়নমণি। এই নেইমার ফাঁকা মাঠেই গোল দিতে হিমশিম খাচ্ছে, এখন আবার মাঠে মেসির এন্ট্রি হয়েছে। ব্যাস শুরু হয়ে যায় দুজনের মাঝে কে আসলে সেরা সেটা প্রমাণ করার এক তীব্র প্রতিযোগিতা। সিন কাট হলে দেখি স্বর্ণা তার রুমে এসে মাথায় হাত দিয়ে বসে আছে। আনি বলে, কি হয়েছে? স্বর্ণা বলে, এই বাড়িতে যে সবার নয়নমণি আরেক বউ অলরেডি আছে সেটা আমাকে বলনি কেন? সবার মুখে শুধু আনুসুয়া আর আনুসুয়া, এই আনুসের সাথে পাল্লা দিব কিভাবে আমার তো মাথায় আসছে না। সিন কাট হয়ে পরের দিন আসলে দেখি ওদিকে আনুসুয়াও কম যায় না, সেও কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সব জায়গায় নিজেকে সেরা আর স্বর্ণাকে নিকর্মা দেখানোর প্রতিযোগিতায়। কারণ এই পরিবারে তার এতদিনের অবস্থান, সে এত সহজেই কি অন্যজনকে ছিনিয়ে নিতে দিবে? তো এদের যে টম এন্ড জেরি খেলাটা শুরু হয় তা দেখতে বেশ মজা লাগে। সব সিন দেখাবো না, বাট কিছু সিন না দেখালেই নয়, কারণ এখন এদের মাঝের এই শত্রুতার লেভেলটা ফিল করতে না পারলে মুভির শেষে গিয়ে যা ঘটবে তা দেখে মজা পাবেন না। তাই চলেন কিছু ঘটনা দেখুন।
তো স্বর্ণা আনুষের সাথে কিছুতেই পেরে উঠতে না পারলে বুঝে যায় একা এভাবে সোজা রাস্তায় সম্ভব না। তাই সে একটা মাস্টার প্ল্যান করে ও প্ল্যান স্বরূপ তার বাল্যকালের বান্ধবী রেখাকে ফোন করে। যদিও রেখা স্বর্ণার সবচেয়ে কাছের এবং একমাত্র বান্ধবী, বাট রেখার সাথে স্বর্ণার বহু বছর হলো কোনো যোগাযোগ ছিল না। তাই স্বর্ণা রেখাকে আনুর সাথে প্রেম ও বিয়ে থেকে শুরু করে সবকিছু খুলে বলে। এরপর কয়েকদিনের জন্য রেখাকে এখানে ডাকে। রেখা বলে আমি গিয়ে কি করব? স্বর্ণা বলি আগে আয়, তারপর প্ল্যান বলবো। তো রেখা আসলে স্বর্ণা তাকে রিসিভ করে বাসায় না নিয়ে এসে বরং বাসা থেকে একটু দূরে একটা লজে থাকতে দেয়, যাতে এই রেখার ব্যাপারে স্বর্ণার শ্বশুরবাড়ির লোকেরা কেউ জানতে না পারে। আর হ্যাঁ, প্ল্যান হলো রেখা আড়ালে স্বর্ণাকে অল টাইম সকল বিষয়ে হেল্প করবে। তো সকালবেলা স্বর্ণা রেখাকে নিয়ে কাঁচা বাজার করতে এসেছে। বাসায় সবার পছন্দের আইটেমগুলো রান্না করতে যা যা লাগবে সেগুলো রেখার থেকে শুনে শুনে কিনতেছে। এমন সময় বাজারে সেই ছেলেটা আসে, ওই যে ছেলেটি জেলখানায় করুণা নামের একটা আসামির সাথে দেখা করেছিল না, তো ছেলেটি এসেছে করুণার সেই ঝাঁসিকে খুঁজতে, সাথে আরেক ছেলেকেও এনেছে। ঝাউলি চুলওয়ালার নাম রিকু আর মাফলার গলায় এই ছেলেটার নাম সুশি। তো স্বর্ণা বাজার করতেছে, হঠাৎ মাথা তুলে সামনে তাকালে দেখে দূরে একটা ছেলে মানে সুশি তার দিকে তাকিয়ে আছে। কিন্তু ছেলেটি স্বর্ণার ফেস দেখে কেন যেন কেটে পড়ে। স্বর্ণা তখন ভয় পেয়ে রেখাকে নিয়ে এখান থেকে যেতে শুরু করলে দেখে ছেলেটিও তাকে ফলো করতেছে। স্বর্ণা যেখানেই যাচ্ছে ছেলেটিও ফলো করে সেখানেই চলে আসতেছে। এটা থেকে স্বর্ণা বিড়বিড় করে রেখাকে বলে পিছনে তাকিয়ে দেখ, এই ছেলেটি কেন জানি আমাদেরকে ফলো করতেছে। রেখা বলে দূর, সে আমাদেরকে কেন ফলো করতে যাবে? স্বর্ণা বলে বিশ্বাস করছিস না তো, চল প্রমাণ করে দিচ্ছি। এই বলে স্বর্ণা রেখাকে নিয়ে বাজার থেকে বের হয়ে ফাঁকা রাস্তায় হাঁটতে শুরু করে। এবার রেখা দেখে হ্যাঁ সত্যিই তো ছেলেটি ফলো করতেছে। ব্যাস, রেখা ভয়ে কাঁপতে শুরু করে। স্বর্ণা তখন ভয়ে দুম করে রেখাকে নিয়ে একটা চিপা গলির ভিতরে ঢুকে পড়ে। ছেলেটি এবার স্বর্ণাকে দেখতে না পেয়ে এদিক সেদিক খুঁজতে শুরু করলে স্বর্ণা দুম করে বেরিয়ে এসে বলে তুই আমাকে ফলো করছিস কেন? সুশি বলে কই, আমি তো তোমাকে ফলো করছি না, তবে তোমার চেহারাটা কেন জানি চেনা চেনা লাগছে। তোমার নাম কি? স্বর্ণা বলে সেটা শুনে তোর কাম কি? শশী বলে তুমি দেখতে ঠিক একজনের মতো। আচ্ছা, তুমি কি এর আগে জঙ্গলে বাস করতে? এটা শুনে স্বর্ণা ভয়ঙ্কর চেহারায় তাকিয়ে বলে তুই জানিস আমি কে? ছেলেটি তো ভেবাচাকে খেয়ে যায়। স্বর্ণা আবার বলে তুই কি সত্যিই জানিস আমি কে? শশী বলে ওঠে ঝাঁসি। এটা শুনে স্বর্ণা সে অস্থির একটা পাট নিয়ে বলে এই মুহূর্তে এই এলাকা ছেড়ে বেরিয়ে যা। আবার যদি কখনো তোর ফেসটা আমার সামনে পড়ে তো গলা থেকে মাথাটা টেনে ছিঁড়ে ফেলবো, যা চোখের সামনে থেকে পালা। এমন ডায়লগ শুনে ছেলেটি ভয়ে কাঁপতে কাঁপতে কেটে পড়ে। ওদিকে পিছনের রেখা পর্যন্ত থরথর করে কাঁপতেছে। সে এসে বলে তুই এমনি এমনি ছেলেটিকে এমন ভয় দেখালি? তখন স্বর্ণা বলে সিনেমা হোক বা বাস্তব লাইফ, কাউকে যদি হুমকি দিতেই হয় তো এমন ডায়লগ মারো যেন সামনের জনের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। এটা শুনে আমরা বুঝতে পারি স্বর্ণা তাহলে এমনি ভয় দেখাচ্ছিল। কিন্তু স্বর্ণা বাসায় এসেই লুকিয়ে কাকে যেন ফোন করে ও আজকের এই ঘটনাটা বলতে থাকে। এমন সময় আনুশুয়া আসতেই স্বর্ণা তাড়াহুড়ো করে ফোনটা রেখে দেয়। তো পরের দিনে সকালবেলা সবাই ঘুম থেকে উঠেই তো রীতিমতো শখ, দেখে আজকে সবার পছন্দের সকল আইটেম রান্না হয়েছে। কিন্তু এত সকালে উঠে এতগুলো আইটেম কে রান্না করলো? আনুশুয়া? কিন্তু না, আনুশুয়া এসে নিজেও এসব দেখে অবাক। তাহলে করলো কে? তখন স্বর্ণা এভাবে রান্নাঘর থেকে বের হয়। এরা অবাক হয়ে বলে এসব তুমি করেছো? স্বর্ণা বলে আজকে ভোর 3টায় উঠেছিলাম, ভাবলাম আজ সবার পছন্দের আইটেম করি। এটা শুনে শাশুড়ি মা ভীষণ খুশি হয়ে বলে আমি তোমাকে দেখেই বুঝেছিলাম তুমি খুবই পরিশ্রমী মেয়ে। এটা শুনে স্বর্ণা ভোলা ভোলা একটা হাসি দেয়। আর সিন ফ্লাশব্যাকে নিয়ে গিয়ে দেখানো হয় এসব রান্না আসলে রেখা একটা বাবুর্চি নিয়ে তার লজে করেছিল এবং রাতে লুকিয়ে সেগুলো স্বর্ণার বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছিল। তো এইভাবেই বুদ্ধি খাটিয়ে স্বর্ণা আজ শাশুড়ির মনটা জয় করে নিল। এরপর থেকে স্বর্ণা এই একই বুদ্ধি খাটিয়ে নানাভাবে শ্বশুরবাড়ির সবার মন জয় করতে শুরু করে ও ধীরে ধীরে সবার মনে সেই জায়গাটা নিতে থাকে যেখানে আনুশুয়া ছিল। ওদিকে সুশি করুণাকে ফোন করে বলে ভাই তুমি যেমন বলেছিলে এই মেয়েটি তো একদমই তেমন না, এ তো অন্য সব মেয়ের মতোই একজন ঘরোয়া বধূ। মানে সে দেখতে ঝাঁসির মতো, বাট ঝাঁসি বলে তো মনে হচ্ছে না, পুরো দোটানায় পড়ে যাচ্ছি। এটা শুনে করুণা বলে তুমি কি এর আগে কখনো খুন করেছো? সুশি অবাক হয়ে বলে হ্যাঁ 2টি। কিন্তু কেন? করুণা বলে মার্কেটে যাও ও চাকু কিনে নাও।
এরপর মেয়েটির কাছে যাও ও মেয়েটিকে খেঁচা খেঁচা মারতে থাকো যতক্ষণ না সে মরেছে। সুশি অবাক হয়ে বলে, কিন্তু ভাই আমি তো শিওরই না যে মেয়েটি ঝাঁসি। করুণা বলে, মেয়েটি যদি নিজেকে রক্ষা করতে পারে তাহলে 100% শিওর সে ঝাঁসি। এই বলে করুণা কলটা কেটে দিলে সুশি অবাক হয়ে মনে মনে বলে, আর যদি মেয়েটি ঝাঁসি না হয় তাহলে? রিকু বলে ওঠে, তাহলে ডেড। সিন চলে আসে মাঝরাতে বাসার পিছনে। রেখা আজকেও লুকিয়ে স্বর্ণাকে রান্না করা খাবার দিতে এসেছে। স্বর্ণা চুপি চুপি খাবারগুলো নিলে রেখা যেতে থাকে। তখন সিন বাসার পিছনে থাকা বাগানে আসলে দেখি অন্ধকারের মাঝে রিকু ও সুশি ওত পেতে দাঁড়িয়ে আছে। তো রেখা চলে যেতেই এদের দুজনের সাথে যোগ দিতে আরো দুইজন স্কুটিতে করে আসে। এত রাতে বাসার পিছনে স্কুটির আওয়াজ শুনে স্বর্ণা হাতে একটা প্যান নেয়। এরপর পিছন গেটটা খুলে বের হয়ে ও বাগানে এসে আশেপাশে দেখতে থাকে যে কে। দূরে লুকিয়ে থাকা গুন্ডাগুলো এটা দেখে আড়াল হয়ে ও এটাই ঝাঁসি কিনা কনফার্ম হওয়ার জন্য ঝাঁসি বলে ডাক দেয়, কিন্তু স্বর্ণা কোনো সাড়া দেয় না। সুশি তখন আবার ঝাঁসি বলে ডাক দেয়, কিন্তু না, স্বর্ণা কোনো সাড়া দেয় না। তখন রিকু বলে, একটা কাজ করি, তার উপর হামলা করি, যদি সে ঝাঁসি না হয় তাহলে আমাদের হাতে মারা পড়বে। তখন আরেকজন বলে, আর যদি ঝাঁসি হয় তাহলে? সুশি রেগে মেগে বলে, এত না ভেবে চলো হামলা করি। তো সুশি দুম করে স্বর্ণার সামনে এসে হুমকি দিয়ে বলে, তুমি ঝাঁসি কিনা উত্তর দাও। স্বর্ণা বলে, আব্বে তুই কে রে? তুই আবার আমার সামনে এসেছিস? সুশি বলে, শেষবারের মতো বলছি, বলো তুমি ঝাঁসি কিনা। হ্যাঁ ও নাতে জবাব দাও, ব্যাস আমরা চুপচাপ চলে যাব, নয়তো আমরা তোমাকে খতম করে তবেই যাব। ঠিক তখনই স্বর্ণের পিছনে কেউ চলে আসলে তো সুশি চাকুটা হাতে নিয়ে পিছন ফিরতেই এইলে স্বর্ণা কষিয়ে একটা মেরে দিয়ে বলে, আব্বে আবার যদি কখনো তোর ফেসটা নিয়ে আমার সামনে আসিস তো জানে মেরে ফেলবো বলে দিলাম। সেকেন্ডের মাঝে চোখের সামনে থেকে ভাগ বলছি। এরা তখন চোখের পলকে কেটে পড়লে স্বর্ণা বিরক্ত হয়ে বলে, ধ্যাত মুডটাই নষ্ট করে দিল। সিন সকালবেলা আসলে দেখি দুলাভাই প্যানের এই অবস্থা দেখে অবাক হয়ে বলতেছে, প্যানের এই দশা কি করে হলো? আনুষিয়া বলে, আমি তো এটা দিয়ে অনেক রান্না করেছি, কখনো তো গরমে এমন হতে দেখিনি, মনে হচ্ছে এটা দিয়ে কিছুতে আঘাত করা হচ্ছে। সাইড দিয়ে স্বর্ণা যাচ্ছিল, সে এসব শুনে ভয় পেয়ে যায়, এটা ভেবে যে না জানি এরা আসল ঘটনাটা ধরে ফেলে। সিন কাটলে দেখি স্বর্ণা ও রেখা একটা নির্জন নদীর পাশে বসে আছে। ঘটনাটা হলো, স্বর্ণা দুলাভাই ও আনুষার কাছে ধরা না খেলেও রেখার কাছে ধরা খেয়ে গেছে, কারণ রাতে রেখা খাবার দিয়ে চলে যাওয়ার সময় বাগানে গুন্ডাগুলোকে দেখে থেমে গিয়েছিল এবং লুকিয়ে রেখার মারামারি দেখে ফেলেছিল। তো রেখা বলে, সত্যি করে বলতো তোর কাহিনী কি, আর তুই আসলে কে? তখন স্বর্ণা বলতে শুরু করে ও সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে দেখানো হয়। ছোটবেলা থেকেই স্বর্ণা ও রেখার বাবা মা ছিল না, তারা দুজনেই এতিমখানাতে লালিত পালিত হচ্ছিল। তো স্বর্ণা বলে, তোকে যখন একটা ধনী পরিবার দত্তক নিয়ে চলে যায় তখন আমি পুরো একা হয়ে পড়ি। আমাদের এতিমখানার হোস্টেল ম্যানেজারের কথা তোর মনে আছে? ওই হারামিটা না? হ্যাঁ, তুই চলে যাওয়ার পর ওর কুনজর আমার উপরে পড়ে। আমি ছোট্ট একটা মেয়ে, তাই প্রতিবাদ করতে পারতাম না। উপায় না পেয়ে এক রাতে আমি হোস্টেল থেকেই পালিয়ে যাই। এরপর আমি যেখানে যে কাজ পেয়েছি সেই কাজ করে কোনো রকমে দুমুঠো ভাত জুটিয়েছি। অবশেষে একদিন একটা লজে চাকরি পেয়ে যাই। ভাবি যাক, এবার আমার জীবন থেকে অন্ধকার অধ্যায় সব মুছে যেতে চলেছে। কিন্তু না, সেখানেও লজের ম্যানেজার আমার সাথে নোংরামি শুরু করে। ম্যানেজারের অত্যাচারে রাতে আতঙ্কে ঘুমাতে পারতাম না। হঠাৎ এক মাঝরাতে আমাদের লজে একদল লোককে দেখতে পাই, যাদের সবার হাতে অস্ত্র ছিল ও তারা পুলিশের থেকে লুকাতে আমাদের লজে আশ্রয় নিয়েছিল। তাদের দলে কিছু মেয়েও ছিল। আমি বুঝতে পারছিলাম না তারা ভালো মানুষ নাকি খারাপ মানুষ, তবে এটা বুঝতে পারছিলাম তারা কাউকে ভয় পায় না। জীবনে এই প্রথম দেখলাম সাহসী মানুষগুলো দেখতে এমন হয়। এদিকে লজ ম্যানেজার সুযোগ পেয়ে আমার সাথে নোংরামি করার চেষ্টা করলে সেটা সেই দলনেতা খেয়াল করে। পরের দিন আমি তাদের রুমের পাশে দিয়ে যাচ্ছিলাম, এমন সময় দলনেতাকে বলতে শুনি, আমার গ্যাংয়ের মূল উদ্দেশ্যই হলো যাদের সাথে অন্যায় হয় তাদের ন্যায় পাইয়ে দেওয়া, ভয়ে চুপ থাকা নয়, বুক ফুলিয়ে অন্যায়ের প্রতিবাদ করা। কথাগুলো শুনে ফিল হচ্ছিল সে যেন এগুলো আমাকে উদ্দেশ্য করেই বলছিল। ব্যাস আমি ভয়কে চিরতরে দূর করে প্রতিবাদী হওয়ার সাহস করে ফেলি। এরপর রাতে ম্যানেজার আমার রুমে ঢুকে পড়লে এবার আমি ভয় না পেয়ে বরং ম্যানেজারকে চাকু মেরে দেই ও আমার চোখের সামনে ম্যানেজার মারা যায়। আমি ভয়ে কাঁপছিলাম। এমন সময় সেখানে দলনেতাটা এসে বলে, ভয় পেও না, তুমি ঠিক কাজটাই করেছ। পরের দিন সকালে গ্যাংটা যখন লজ থেকে চলে যাচ্ছিল তখন দলনেতা পিছন থেকে আমাকে বলে, তুমি কি আমাদের দলে যোগ দিতে চাও? আমি ভাবিনি এটা ভুল নাকি সঠিক, আমি তাদের দলে যোগ দেই। এরপর আমার জীবন পুরোটা পাল্টে যায়, সাথে আমার নামটাও। দলনেতা করুণা আমার নাম দেয় ঝাঁসি। তো আমরা সবাই গহীন জঙ্গলে বসবাস করতাম এবং সবসময় অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করতাম। প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন গ্রাম ও শহরে গিয়ে মিশন শেষ করে আবার গা ঢাকা দিতে জঙ্গলে ফিরে আসতাম। করুণার আদর্শই ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ও নারীদেরকে সম্মান করা, যা আমার খুবই ভালো লাগতো।
করুণা ধীরে ধীরে আমাকে সব ধরনের ট্রেনিং দিয়ে দক্ষ একজন যোদ্ধা বানাতে শুরু করে। তো এভাবেই আমি একজন দক্ষ যোদ্ধা হয়ে করুণার মন জয় করে ফেলি ও করুণার সবচেয়ে প্রিয় একজন হয়ে উঠি। সব ঠিকভাবেই চলছিল, কিন্তু একটা সময় করুণার মনে ক্ষমতা ও টাকার লোভ জেগে বসে। অন্যায়ের প্রতিবাদ করাই যার আদর্শ ছিল, সে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের কাছে বিক্রি হয়ে নিজেই অন্যায় কাজ করতে শুরু করে। আমি করুণার এই ভয়ঙ্কর রূপ বদল দেখে রীতিমতো থমেরে যাই ও করুণার প্রতি আমার সমস্ত শ্রদ্ধা ও বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। আমি করুণাকে সঠিক পথে ফেরানোর জন্য অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। এর মাঝে আবার করুণা খুদ নিজেই আমার শরীরের প্রতি আসক্ত হতে শুরু করে। তখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায় ও আমি করুণাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। এতে আমার জীবন গেলেও যাক। এরপর আমি গোপনে নিজের পরিচয় আড়াল করে করুণার দুর্নীতির বিরুদ্ধে সকল তথ্য পুলিশকে দেই ও সেই তথ্যের ভিত্তিতে পুলিশ জঙ্গলে অতর্কিত অভিযান চালিয়ে করুণাকে গ্রেফতার করে ও করুণার 5 বছর জেল হয়। কিন্তু করুণা এটা জানে না যে করুণার এই গ্রেফতারের পেছনে আসলে আমারই হাত ছিল। তো করুণা জেলে, এই সুযোগে আমি অন্ধকার জগৎ থেকে বেরিয়ে সুন্দর একটা জীবনের আশায় শহরে আসি ও নিজের নতুন নাম স্বর্ণা রাখি। এরপর আনির সাথে আমার পরিচয় হয়, আর তারপরের ঘটনা তো তুই জানিসই। তবে হ্যাঁ, আমার এই অতীত সম্পর্কে আনিও জানে না। আমি তাকে বলেছি আমি ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি। আনি আমাকে বিশ্বাস করেছে এবং আমাকে মন থেকে ভালোবেসে একটা নতুন সুন্দর জীবন দিয়েছে। আমি আনিকে কোনোভাবেই হারাতে চাই না, এমনকি ওর পরিবার কেউ না। এসব শুনে রেখা তো পুরো ইমোশনাল হয়ে যায়। ওদিকে করুণার ছেলেপেলেরা করুণাকে ফোন করে জানাই, ভাই এই মেয়েটি ঝাঁসি। এটা শুনে করুণার ফেসে খুশি ঝলক দিয়ে ওঠে যে ফাইনালি সে তার ঝাঁসিকে পেয়ে গেছে। ব্যাস, সে আর এক মুহূর্ত জেলে থাকতে রাজি না। সে অন্য একজনকে মেরে তার ছেলে রেখে আগুন লাগিয়ে এমনভাবে পালায় যেন সবাই ধরে নেয় করুণা পুড়ে মারা গেছে। সিন স্বর্ণার কাছে আসলে দেখি সে রেখাকে এবার শ্বশুর বাড়িতে নিয়ে এসেছে। দাদি বলে, এই মেয়েটিকে? স্বর্ণা বলে, সে আমার বাল্যকালের বান্ধবী। দাদি বলে, তো সে হঠাৎ এখানে কেন? তখন রেখা অসহায়ের মতো বলে ওঠে, আমি এতিম, আমার বাবা মা নেই। এক নেশারোর সাথে আমার বিয়ে হয়েছিল, গতকালের ঘটনা। সে অতিরিক্ত নেশা করে দুম করে মারা গেছে। এখন আমার থাকার জায়গা নেই। এটা শুনে আন্টি ইমোশনাল হয়ে বলে, তুমি একদম মন খারাপ করো না, এটাকে তোমার নিজের বাড়িই ভাবতে পারো, এখানে যতদিন ইচ্ছা থাকো। এটা শুনে রেখা খুশি হোক বা না হোক, স্বর্ণা তো মহা খুশি। পরের দিন স্বর্ণা পরিবারের সবার সাথে বিয়ের শপিং করতে যাওয়ার জন্য বের হয়েছে। এমন সময় রাস্তা দিয়ে কে যেন মাইকিং করতে করতে যাচ্ছে। ভয়েসটা করুণার, তাই স্বর্ণা থমকে যায়। তো মাইকে বলা হচ্ছে, তুমি কি আমার হৃদয়ের কান্না শুনতে পাচ্ছ না? তুমি কি বাতাসে আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছ না? তাহলে তুমি কেন আমার বুকে ফিরে আসছো না? এসব শুনে স্বর্ণা পরিবারের আড়ালে সেই মাইকের পিছু নিতে শুরু করে। তো স্বর্ণা অনেকক্ষণ ধরে পিছু নিতে নিতে একটা জায়গায় এসে পৌঁছালে দেখে মাইকিং করে সেই চেঞ্জি ফাঁকা দাঁড়িয়ে আছে, বাট ভিতরে কেউ নেই। স্বর্ণা অবাক হয়ে গাড়ির কাছে আসতেই এই গেল, করুণার গুন্ডারা হামলা করে বসেছে। কিন্তু ঝাঁসি বলে কথা, তাই যা হওয়ার তাই। তো ঝাঁসি দুম করে একজনকে পিস্তল ধরে বলে, তোদেরকে করুণা পাঠিয়েছে তাই না? লোকটি হ্যাঁ বললে স্বর্ণা বলে, সে এখন কোথায়? সিন কাট হলে দেখি স্বর্ণা এইভাবে একা একটা জায়গায় আসতেছে। ক্যামেরা ঘুরলে দেখি দূরে করুণা দাঁড়িয়ে আছে। করুণা ঝাঁসিকে দেখতেই সেখানে থাকা তার সকল ছেলেপেলেকে তাড়িয়ে দেয়। মানে সে এত বছর পর তার প্রাণপ্রিয় ঝাঁসির সাথে মিলতেছে। পরিবেশটা নিরিবিলি না হলে হয়? তো ঝাঁসিকে দেখে করুণা খুশি হয় ও সাবাসিয়ে দিয়ে বলে, তুই আমার দেওয়ার ট্রেনিং একটুও ভুলিসনি, এখনো একদম আমার সেই ঝাঁসিই আসিস। এরপর আগের মতোই সেই একই অধিকারের স্বরে বলে, আয় আমার কাছে আয়। স্বর্ণার মন টানছে না, তারপরে ও এগিয়ে আসতে থাকলে করুণা 2 হাত মেলে দিয়ে বলে, বহু বছর পর তোকে পেলাম ঝাঁসি, আয় বুকে আয়। স্বর্ণা এবার থেমে যায়। করুণা তো অবাক। সে রেগে মেগে নিজেই কাছে আসলে স্বর্ণা বলে, আমি আর আগের নামে ফিরে যেতে চাই না। এখানে সবাই আমাকে স্বর্ণা নামে ডাকে। সবাই মানে? স্বর্ণা বলে, আমার ফ্যামিলি। ফ্যামিলি? ফ্যামিলি কোথা থেকে আসলো? স্বর্ণা বলে, আমি বিয়ে করেছি। এটা শুনে করুণা তো রীতিমতো শখ। সে বলে, আমি তোকে নতুন জীবন দিয়েছি, তোকে ভালোবেসেছি। জেলে প্রতিটি মুহূর্তে শুধু তোর কথা ভেবেছি। আমি ভেবে আছি জেল থেকে বের হয়েই তোকে বিয়ে করব। আর তুই নাকি এদিকে। স্বর্ণা বলে ওঠে, দেখো আমি জানি না তুমি এখন বাহিরে কিভাবে। যাই হোক শোনো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ, বাট প্লিজ তুমি আমার এই নতুন ফ্যামিলির মাঝে কাটা হইও না। এটা শুনে করুণা ইমোশনাল হয়ে বলে, তো তোর এই নতুন ফ্যামিলিকে কি তোর অতীত সম্পর্কে বলেছিস? স্বর্ণা থ মেরে যায়। করুণা বলে, কি হলো বল?
স্বর্ণা কোনো জবাব না দিলে করুণা বলে, অন্তত তোর স্বামীকে তো নিশ্চয়ই বলেছিস। স্বর্ণা এইবারও থ মেরে থাকলে করুণা বলে, চাচি এটা কেমন কথা, তোর স্বামীকেও আজও বলিসনি। স্বর্ণা অসহায় ফেসে তাকিয়ে আছে। করুণা বলে, ঠিক আছে, টেনশন নিস না, আমি তাদেরকে জানাবো। এটা শুনে স্বর্ণা হাত জোর করে বলে, করুণা প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও, এখন আমার একটা পরিবার হয়েছে। করুণা বলে, আরে 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 এভাবে রিকোয়েস্ট করার কি আছে, ঠিক আছে ঠিক আছে, যাও সুখে থাকো, যাও যাও। স্বর্ণা তো অবাক যে এত সহজে মানার লোক তো এ না, তাই সে বলে, তুমি কি সত্যিই আমার কিছু করবে না? করুণা দুম করে স্বর্ণার মাথায় হাত দিয়ে বলে, তোর কসম, নে এবার বিশ্বাস হয়েছে, এবার যা। স্বর্ণা তো রীতিমতো কনফিউজড, কারণ তাকে সহজে ছেড়ে দিচ্ছে, কাহিনী কি? এইভাবে ভাবতে ভাবতে স্বর্ণা চলে যাচ্ছে, পিছন থেকে করুণা বলে ওঠে, তোর পরিবারের সাথে যে কোনো কিছু ঘটতে পারে। এটা শুনে স্বর্ণা এইভাবে তাকালে করুণা বলে, আচ্ছা তাদেরকে কে বাঁচাবে, স্বর্ণা নাকি ঝাঁসি? এটা শুনে স্বর্ণা এভাবে করুণার দিকে তাকিয়ে থাকলে করুণা বলে, আরে কিচ্ছু হবে না, যা মজা করছিলাম। স্বর্ণা তখন সেখান থেকে ফিরতে থাকে আর তার পরিবারকে নিয়ে রীতিমতো টেনশন করতে থাকে, কারণ স্বর্ণা নিজেকে রক্ষা করার জন্য তো একাই 100, বাট সে তার এত বড় পরিবারকে কিভাবে রক্ষা করবে, তাও আবার পরিবারকে এসব না জানিয়ে। তাই স্বর্ণা বাসায় এসেই এসব তার স্বামীকে বলতে চায়, বাট স্বামী এসব শোনার পর কি রিয়াক্ট করবে এই ভয়ে বলতে ধরে ভয়ে বারবার স্বর্ণার গলা শুকিয়ে আসে। শেষমেশ স্বর্ণা বলতেই পারে না। পরের দিন সকালবেলা স্বর্ণার শ্বশুর পার্টি অফিসে যাচ্ছে। স্বর্ণা তাকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে বাসায় ঢুকবে, হঠাৎ গেটের পাশে এই চিহ্নটা দেখে থমকে যায়, কারণ করুণা প্রতিটি মিশনে এই চিহ্ন ইউজ করে, মানে আজকে করুণা এই পরিবারের উপর হামলা করতে চলেছে। লেজালা। এদিকে তো আঙ্কেল বাহিরে গেল। স্বর্ণা তাড়াহুড়ো করে বাসার ভিতরে এসে বলে, মা আমি একটু বাজার থেকে আসতেছি, কিছু জিনিস কিনতে হবে। আনুষা বলে, চলো আমিও তোমার সাথে যাব, আমাকেও কিছু জিনিস কিনতে হবে। লেজালা, কিন্তু কি আর করার। তো স্বর্ণা তাড়াহুড়ো করে আনুষাকে স্কুটারের পিছনে নিয়ে বের হয়। এরপর কোনো কথা নেই, সোজা পার্টি অফিসের দিকে যেতে থাকলে আনুষা বারবার বলতে থাকে, আরে এদিকে কোথায় যাচ্ছ, বাজারের রাস্তা তো ওদিকে। স্বর্ণা আনুষার কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের গতিতে যেতে থাকে। তো স্বর্ণা পার্টি অফিসের সামনে এসে থামলে দেখে তার শ্বশুরের গাড়ি এখানে পার্ক করা, আর অফিসের বাহিরে শত শত লোক মিছিল করতেছে। এখন এদের মাঝে করোনার লোকগুলোকে কিভাবে চিনবে ভেবে পাচ্ছে না। তারপরেও স্বর্ণা ঘুরে ফিরে আশেপাশে সব জায়গা দেখতেছে ও করোনার লোকদেরকে খুঁজতেছে। আনুষা বিরক্ত হয়ে বলে, আরে এখানে কেন আসলে, আর এইভাবেই বা কি খুঁজতেছো? স্বর্ণা রেগে মেগে বলে, চুপচাপ রিক্সা ধরে বাজারে চলে যাও। এই বলে স্বর্ণা আপন মনে আবার করোনার লোকদেরকে খুঁজতে শুরু করলে একটা পুরনো বাসের ভিতরে কিছু লোকের আলাপ শুনতে পাই। স্বর্ণা ভালো করে খেয়াল করলে দেখে অনেকগুলো লোক এই বাসটার ভিতরে ওত পেতে বসে আছে। স্বর্ণা বুঝে যায় এগুলোই করোনার লোক। ব্যাস, স্বর্ণা বাসের ভিতরে ঢুকে ছেলেগুলোকে বলে, চুপচাপ এখান থেকে কেটে পড়ো। গুন্ডারা রেগে মেগে বলে, তুই কে রে, যা ভাগ এখান থেকে। এটা শুনে স্বর্ণা ড্রাইভিং সিটে থাকা ছেলেকে বলে, বাসটা স্টার্ট দিয়ে হসপিটালের দিকে রওনা দে, এদেরকে খুব শীঘ্রই হসপিটালে নিতে হবে। এই বলে স্বর্ণা সেই অস্থির একটা স্টাইলে ডান হাত দিয়ে ছাদের পাইপটা ধরে, এরপর বাঁ হাত দিয়ে পাশের সিটের পাইপটা ধরে। তারপর সবাইকে রুগী বানানো শেষে স্বর্ণা বাস থামাই। এরপর নেমে যাওয়ার সময় পিছন ফিরে ড্রাইভারকে বলে, গাড়ি সোজা সামনে যাবে, আর যেন পিছন ফিরে না আসে। এই বলে স্বর্ণা বাসায় ফিরতে থাকে আর ভাবতে থাকে এভাবে পরিবারের আড়ালে সে কতদিন এসব সামলাবে। বিষয়গুলো তো পরিবারের কাউকে না কাউকে জানানো উচিত, বিশেষ করে সিদ্ধার্থকে, কারণ সে পুলিশ ইন্সপেক্টর। তাই স্বর্ণা অনেক সাহস করে সিদ্ধার্থের কাছে এসে বলে, আমার সম্পর্কে তোমাকে কিছু জানাতে চাই। সিদ্ধার্থ বলে, আমি থানায় থাকা পুলিশ রেকর্ডগুলো ঘাঁটতে গিয়ে অলরেডি তোমার সম্পর্কে সব জেনে গেছি। স্বর্ণা বলে, করুণা জেল থেকে পালিয়েছে এবং আমাদের এই পরিবারের পিছনে পড়েছে। এটা শুনে সিদ্ধার্থ অবাক হয়ে বলে, করুণা তো আগুনে পুড়ে মারা গেছে। স্বর্ণা বলে, না, সে এখনো জীবিত। সিন কাট হলে দেখি সিদ্ধার্থ করুণার জেল পালানো এবং করুণা যে এখনো জীবিত আছে তার সকল তথ্য ডকুমেন্ট করে ডিএসপি স্যারের কাছে পাঠাচ্ছে, যাতে করুণাকে ইমার্জেন্সিতে গ্রেফতার করা হয়। সিন স্বর্ণার কাছে আসলে দেখি সে তার স্বামী আনিকে নিরিবিলি একটা জায়গায় নিয়ে এসে সাহস করে সকল ঘটনা বলতে শুরু করেছে। তো সব বলা শেষে স্বর্ণা বলে, আনি, তোমার পরিবারে এসব জানলে আমাকে মেনে নিবে তো? তখন আনি বলে, তুমি আমার পরিবারের জন্য কেন লড়াই করছো? স্বর্ণা বলে, তোমার পরিবার মানেই তো আমার পরিবার। আনি বলে, হ্যাঁ এটাই, এটা যখন তোমার পরিবার তো তারা তোমাকে অবশ্যই মেনে নেবে। আর হ্যাঁ, তুমি একা লড়াই করবে কেন, আমরা সবাই মিলে লড়বো। এটা শুনে স্বর্ণা খুশিতে কেঁদে ফেলে ও আনিকে জড়িয়ে ধরে। পরের দিন গীতার বিয়ের অনুষ্ঠান, সবাই বিয়ের শাস্ত্র পালনে মেতে আছে আর স্বর্ণা করুণাকে নিয়ে টেনশন করছে। এমন সময় সিদ্ধার্থ বাসায় এসে স্বর্ণাকে খবর দেয় যে করুণাকে অ্যারেস্ট করা হয়েছে এবং জেলে পাঠানো হচ্ছে। এটা শুনে সবার ফেস থেকে টেনশন কেটে যায়। যাক, ফাইনালি তাহলে সকল মুসিবত কেটে গেল। কিন্তু কিন্তু কিন্তু
সিন করুণার কাছে আসলে দেখি তাকে পুলিশ অ্যারেস্ট করে জেলে নিয়ে যাচ্ছিল। পথের মাঝে সে একটা সেফটি পিন দিয়ে হ্যান্ডকাপ খুলে ফেলে ও সেখান থেকে পালিয়ে যায়। সিন রাতে স্বর্ণার শ্বশুর বাড়িতে আসলে দেখি অনুষ্ঠান শেষে স্বর্ণা তার সকল ঘটনা পরিবারের সবাইকে খুলে বলতেছে। এইসব শুনে সবাই তো রীতিমতো থমেরে আছে। শ্বশুর বলে, তুমি এগুলো এতদিন থেকে কেন আড়াল করে রেখেছিলে? স্বর্ণা বলে, সত্যি বলতে আমার বলার ইচ্ছা ছিল, কিন্তু সাহস পাচ্ছিলাম না, কারণ আমি জন্ম থেকেই বাবা মায়ের ভালোবাসা পাইনি। পরিবার কি, পরিবারের মমতা কেমন সেটাও পাইনি, কিন্তু এখানে এসে যখন সবকিছু পেলাম জীবনটা পরিপূর্ণ হয়ে উঠল। তখন আমি এই নতুন জীবনকে হারাতে ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল যদি আমার অতীত জানার কারণে আপনাদেরকে হারিয়ে ফেলি, এই পরিবারটাকে হারিয়ে ফেলি। এসব বলতে বলতে স্বর্ণার চোখ বেয়ে জল ঝরতে থাকে। স্বর্ণা বলে, আমি জানি এই পরিবারের বউ হওয়ার মতো আমার কোনো যোগ্যতা নেই, তবে একটা কোয়ালিটি আমার আছে। কেউ যদি এই পরিবারের উপর খারাপ নজরে তাকায় তো আমি এই পরিবারকে রক্ষা করতে জীবনটাও বিলিয়ে দিতে পারবো। যদিও এটা একটা বাড়ির বউ হওয়ার জন্য সেরা কোয়ালিটি নয়, কিন্তু আমার মাঝে কেবল এই কোয়ালিটিটাই আছে। এই বলে স্বর্ণা কাঁদতে থাকলে সবাই ইমোশনাল হয়ে যায় ও স্বর্ণাকে এই বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দেয়। ঠিক তখনই দুম করে বাসার লাইট সব অফ হয়ে যায়, মানে কেউ বাসার লাইন কেটে দিয়েছে। স্বর্ণার শ্বশুর তাড়াতাড়ি হ্যাজাক জ্বালাতে বলে, আর ওদিকে স্বর্ণা জানালায় এসে বাহিরে তাকালে দেখে বাহিরে গাড়ি দেখা যাচ্ছে, মানে করুণার দলবল চলে এসেছে। এরপর যা হয় দেখতে থাকুন। अंदर ले रहा है बंदी। তো স্বর্ণার চোখের সামনে স্বর্ণার শ্বশুরের উপর হামলা হলে স্বর্ণা কয়েক সেকেন্ডের জন্য যেন পাথর হয়ে যায়। তারপর পাশের রুমে এসে দুই হাতে দুইটি কাঠের টুকরো নিয়েই এলে শুরু হয়ে যায় ঝাঁসির ভয়ঙ্কর অ্যাকশন। তো স্বর্ণার এমন ঝাঁসি রূপের অ্যাকশন দেখে দুলাভাই তো রীতিমতো শখ। সে রেখাকে বলে, স্বর্ণা মেয়েটি কিউট গার্ল, বাট ঝাঁসি তো দেখছি একদম ডেঞ্জারাস গার্ল। ঝাঁসি এসে ইশারায় বলে, একদম আওয়াজ করো না, ভিতরে চলে যাও। দুলাভাই ও রেখা ভয়ে চোখের পলকে কেটে পড়ে। ওদিকে বাড়িতে আবারও কিছু লোক ঢুকতে আসতেছে। এটা দেখে স্বর্ণার প্ল্যান মতো বাসার সকল মেয়েরা হাতে মরিচের গুঁড়া নিয়ে গেটের পাশে লুকিয়ে পড়ে। এরপর লোকগুলো ঢুকতেই এলে সবাই লোকগুলোর চোখে মুখে মরিচের গুঁড়া মারতে শুরু করে। সিন স্বর্ণার কাছে আসে। তো স্বর্ণার শ্বশুর যেই না স্বর্ণাকে একটা রাইফেল এনে দেয়, ব্যাস তো ওদিকে করুণার আরেক অস্ত্রধারী টিম চলে আসলে করুণার সবগুলোকে একবারে পাঠাই। তো
তো এসবের মাঝে সিদ্ধার্থ থানা থেকে বাসায় আসলে দেখে এই অবস্থা। তখন সে বাসার বাহিরে থেকেই করুণার লোকদের সাথে মোকাবেলা করতে থাকে, আর বাসার ভিতরে তো ঝাঁসি তাণ্ডব চালাচ্ছেই। তো করুণা গ্যাংয়ের একজন ধ্যাম করে সিদ্ধার্থের পেটে চাকু মেরে দিলে সিদ্ধার্থের চিৎকার শুনে আনি দৌড়ে যায়। সিদ্ধার্থকে ভিতরে আনা হলে ঝাঁসি জল টলমল চোখে চেয়ে চেয়ে সিদ্ধার্থের এই করুণ দশা দেখতে থাকে আর ভাবতে থাকে আজ তার জন্যই এই পরিবারটা বিনা দোষে মৃত্যুর মুখে পড়েছে। তাই ঝাঁসি ভাবে তার কি হবে হোক, কিন্তু তার পরিবারের কারো শরীরে আর একটা ফুলের টোকাও লাগতে দিবে না। ব্যাস, ঝাঁসি পরিবারের সবাইকে একটা রুমের ভিতরে পাঠিয়ে দেয়। এরপর কোনো কথা নেই, 2 হাতে 2টা পিস্তল নিয়ে হঠাৎ ঝাঁসির হাতে একটা গুলি লাগলে রেখাও দুলাভাই রাইফেল দিতে আসে। ঝাঁসি রাইফেল নিয়ে বলে তোমরা রুমের ভিতরে যাও। এরা ঝাঁসিকে এভাবে রেখে যেতে না চাইলে ঝাঁসি রেগে মেগে পাঠিয়ে দেয়। এরপর তো করুণার পাঠানো সকল লোককেই ঝাঁসি ধূলিসাৎ করে দিলে রেগে মেগে করুণা এবার নিজেই আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তো করুণা তার গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট দেয়। నేను చేయలేదు నీకోసం కృతజ్ఞత లేదు. అన్ని మర్చిపోయినావా జాన్సీ? నా పేరు పెట్టింది నేనే కదా. నీ పేరు నాదే, నీకు దేవుడేనా? তো সেম টাইমে দুজনেই দুজনকে মেরে দেয় ও দুজনেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে। করুণা বলে তুই আর আমি তো একই আদর্শের, তাহলে এমনটা করলি কেন? ঝাঁসি বলে এখন তোর আর আমার মাঝে একটা বিরাট পার্থক্য আছে, আর তা হলো আমি মৃত্যু ভয় একদম পাচ্ছি না, কারণ পুরো একটা পরিবারের দোয়া ও আশীর্বাদ আমার উপরে আছে। আর আমি যদি মরেও যাই তো আমার এমন একটা পরিবার আছে যারা আমার জন্য শোক করবে, যারা আমাকে আজীবন মিস করবে। কিন্তু তুই যদি মারা যাস তো লোকেরা উল্লাস করে বলবে যাক আপদটা বিদায় হয়েছে। জানি এই কথার মর্মটা বুঝতে তোর সময় লাগবে, আর সেই সময় তোর হাতে নেই। তারপরেও পারলে 5টা মিনিট চোখ বন্ধ করে মর্ম বোঝার চেষ্টা কর। করুণা বলে আমি তোর মৃত্যু দেখে তবেই মরবো। স্বর্ণা বলে ঠিক আছে, চেয়ে থাক। এই বলে দুজনে দুজনের দিকে চেয়ে থাকলে একটুর মাঝে করুণা মারা যায়। এরপর স্বর্ণার কি হয় সেটা বোঝা যায় না। সিন কাট হয়ে কিছুদিন পর স্বর্ণার শ্বশুর বাড়িতে আসলে দেখি বাসাতে যথারীতি পুজো কার্যক্রম শুরু হচ্ছে, আর যথারীতি সেই পুজোর মেইন ভূমিকাটা আনুসুয়াই পালন করতেছে। আন্টি আনুসুয়াকে বলে মঙ্গলগীতি শুরু করো। এমন সময় দুম করে স্বর্ণা এসে বলে আমি গাই, মানে স্বর্ণা তাহলে বেঁচে আছে। তো আন্টি বলে তুমি পারবে তো? স্বর্ণা বলে একটু ট্রাই করে দেখি। আন্টি বলে আচ্ছা ঠিক আছে শুরু করো। তখন शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी। তো মুভিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করবেন, এতে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর দেখতেই তো পারছেন আমি দীর্ঘ 3 মাস পর আবার সাহস করে আপলোড শুরু করেছি। প্ল্যান হলো ভিডিওতে ভালো ভিউ আসা শুরু হলে আবার আগের মতো এই চ্যানেলে নিয়মিত আপলোড শুরু করব, নয়তো অন্য কিছু চ্যানেল খুলেছি সেগুলোতে সময় দিব। আর হ্যাঁ, আমি একটা ফেসবুক পেজ খুলেছি, সেখানে শর্ট আকারে মুভি এক্সপ্লেন ভিডিও বানানোর প্ল্যান হচ্ছে। তাই কমেন্টে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছি, পেজটা ফলো করে নিন প্লিজ। তাহলে আগামীতে ফেসবুকে আমার ভিডিও পাবেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।